বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি চ্যানেলের হোস্ট। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন, আমাদের কন্টেন্ট চেক করতে পারেন। আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথাবার্তা বলি। পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক। আপনারা থাম্বনেল দেখে নিয়েছেন। আজকে কথা বলবো হচ্ছে ইট নামক একটা নভেল নিয়ে। নামক একটা নভেল বলা উচিত নয়, ইট ইজ দ্য নভেল। ইটস নট জাস্ট আ নভেল, ইটস দ্য নভেল। এবং লিখেছেন নান আদার দ্যান স্টিফেন কিং, যাকে কিং অফ হরর বলা হয় সারা দুনিয়াতে। যে ভদ্রলোক অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি হরর জনরাটাকে পৃথিবীতে একটা জনরা বলে এস্টাবলিশ করেছেন, জনরা জ্বর যাই বলুন বলে এস্টাবলিশ করেছেন। তার আগে হররের কাজ অবশ্যই হয়েছে, খুব ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু সেই কাজগুলো কনসিস্টেন্ট ছিল না। ব্রাম স্টোকার ড্র্যাকুলা লিখেছেন, তার আগে কারমিল্লা লেখা হয়েছে, তারপরেও বেশ কিছু লেখা হয়েছে, কিন্তু সেই লেখকেরা যদিও কারমিল্লা এবং ড্র্যাকুলা হরর জনরাকে হয়তো প্রথমবারের জন্য এস্টাবলিশ করে, বা এই জনরা যে এই হরর নিয়ে যে লেখা যেতে পারে এবং সেটাও যে ক্লাসিক হতে পারে, সেগুলোও ক্লাসিক লেখা হতে পারে, সেই জিনিসটা প্রথম তারা বোঝান। কিন্তু তারা কনসিস্টেন্টলি ভালো নভেল ডেলিভার করতে পারেননি। এই একটাই যেটা বলার তাদের সম্বন্ধে আর কি, তাদের বিরুদ্ধে নয়, তাদের সম্বন্ধে। সেই জায়গা থেকে এসে তারপরে শার্লি জ্যাকসন লেখেন, বেশ কিছু অসাধারণ বই লিখেছেন, বেশ কিছু। তার মধ্যে শার্লি জ্যাকসনের লেখা আমার খুবই প্রিয়। কিন্তু তারপরে তার পরবর্তী সময় স্টিফেন কিং যখন আসেন, ক্যারি নামক উপন্যাস দিয়ে যখন আত্মপ্রকাশ করেন, এবং তারপরে এখনও পর্যন্ত কতগুলো নভেল লিখেছেন, মাস্ট বি অ্যারাউন্ড 80টা নভেল তো ওনার হয়েই গেছে মনে হয়। আমি জাস্ট চেক করে ফিরে আসছি। উইকিপিডিয়া বলছে তিনি 76টা নভেল লিখেছেন। তার বেশিও হতে পারে, কমও হতে পারে। তার বয়স এই মুহূর্তে 78 বছর। এবং এই 76টি বইয়ের সঙ্গে সঙ্গে আমার মনে হয় বলতে হয়তো এটার মধ্যে তার স্টোরি বুকগুলো ইনক্লুডেড নেই, হরর স্টোরি আর কি, সেগুলোর আলাদা খান 10-12 কালেকশন রয়েছে, ভলিউম রয়েছে। স্টিফেন কিং আমার ভয়ানক ফেভারিট আর কি। স্টিফেন কিং প্রথম যখন পড়েছিলাম আর কি, তখন স্টিফেন কিং সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। সে 23-24 বছর বয়সে পড়েছিলাম। কিন্তু তারপরে স্টিফেন কিংয়ের 76টা বইয়ের মধ্যে অ্যাটলিস্ট খান 50 বই তো আমি পড়েই ফেলেছি। এবং তিনি যেভাবে হররটা দেখিয়েছেন, আর কেউ দেখাতে পারেননি, আর কেউ দেখাতে পারবেন না, এটা আমি মোটামুটি গ্যারান্টেড আর কি। আমি খুব আশ্চর্য হব না তিনি যদি হরর জনরায় লিখে পৃথিবীর প্রথম নোবেল লরিয়েট হয়ে যান, তাতে আমি আশ্চর্য হব না। ইট ইজ ভেরি আনলাইকলি, বাট হলে আশ্চর্য হব না। যাই হোক, সে তো আমার স্টিফেন কিং প্রীতি যা আছে আমার ইয়েতে কিন্ডলে এবং আমার পেপারব্যাক, হার্ডব্যাক স্টিফেন কিং আমার কাছে প্রায় সব জায়গাতেই রয়েছে আর কি, এটাই বলা যেতে পারে। তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করব, যেটা যেরকম বললাম ইট, এটা একটা হরর এপিক আর কি। এমনিতে আমাদের চারটে এপিক আর কি, রামায়ণ, মহাভারত, ভারতে, আর ইলিয়াড, ওডিসি। কিন্তু তার বাইরে অনেক বইকেই আমরা, বেশ কিছু বইকে ভালোবেসে আমরা এপিক বলি। ইট বইটা হচ্ছে সেরকমই একটা এপিক বই। প্রায় 1000-এর উপরে, প্রায় নয় 1000-এর উপরে পাতা বইটাতে। এত মোটা বইটা আমার ফিজিক্যাল কপি নেই, এটা আমি কিন্ডেলে পড়েছিলাম। তো এত একটা মোটা বই, সেই বইটাকে শেষ করেছিলাম। সেই শেষ করার অভিজ্ঞতাতে অবশ্যই আসবো। ইটটা ঠিক প্রথাগত বলতে একেবারেই নয়, ভূতের গল্প একেবারেই নয়। গল্পটা এবার একটা সারসংক্ষেপ আপনাদের দিই। 5 জন পূর্ণবয়স্ক পুরুষ, তাদের বয়স ওই 40-42, এবং এক ভদ্রমহিলা, তারও বয়স ওই 40-42। এই 5 জন পুরুষ, 1 জন মহিলা আমেরিকার বিভিন্ন শহরে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। এক সময় তাদের এই 6 জনের কাছে একটা করে ফোন কল আসে যে সময় আবার এসছে, দেরিতে ফিরে এসো। ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা কি সেটা আগে বলি। ডেরি হচ্ছে আমেরিকাতে, আপনারা জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রচুর মানে রাজ্য আছে, খুব সম্ভবত আমেরিকায় কটা রাজ্য, হ্যাঁ একবার দেখে নিয়ে ফিরে আসলাম। আমেরিকাতে 50টা রাজ্য আছে। এই 50টা রাজ্যের মধ্যে 48টা হচ্ছে মেন ল্যান্ডমাস, যেটা আর কি মূল ভূখণ্ডে 48টা রাজ্য, এবং আলাস্কা রয়েছে, সেটা একটা রাজ্য, এবং হাওয়াই রয়েছে, সেটা একটা রাজ্য। এই 50টা মোট রাজ্য আছে। তার মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার একদম পূর্ব প্রান্তে,
এই নিউ ইয়র্কের উত্তর পূর্ব ভাগে, আমি ম্যাপটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারবেন, উত্তর পূর্ব ভাগে মেইন বলে একটা রাজ্য আছে। সেই মেইন রাজ্যে MAINE, সেখানে ব্যাঙ্গর বলে একটা শহর আছে। সেই ব্যাঙ্গর শহরে স্টিফেন কিংয়ের জন্ম। এই ব্যাঙ্গর শহরটাকেই কেন্দ্র করে স্টিফেন কিং একটা কল্পিত শহর গড়ে তুলেছিলেন। মানে তার বইতে একটি শহরের কথা উনি মাঝে মাঝেই বলেন, এবং তার বিভিন্ন গল্প সেই শহরে, মানে শহরে কি বলা যায়, সেই শহরে গল্পটাকে ফেলেন আর কি, এটাই বলা যেতে পারে। সেই শহরটার নাম হচ্ছে ডেরি, দ্যাটস DERRY। এই ডেরি শহরে ফেলেন। এখানে এই যে ফোনটা সেই 6 জনের কাছে, মূল গল্পে ফিরে যাই, এই কলটা এসেছিলো হচ্ছে ডেরি থেকে। সময় আবার এসছে, তোমরা আবার ডেরিতে ফিরে এসো। এবার এইটা শোনার পরে এই ফোনটা সবাই যে 6 জন যখন রিসিভ করলেন, 6 জনেরই প্রথমে একটা অজানা আতঙ্কে মন ভরে গেল। মানে অজানা আতঙ্কে তারা আতঙ্কিত হয়ে উঠলেন। কিসের সেই আতঙ্ক? ডেরিতে ফিরে যাওয়ার আতঙ্কটা কিসের? এবং সেই আতঙ্ক এতটাই বেশি যে এই 5 জন পুরুষ ও 1 জন ভদ্রমহিলা, তাদের মধ্যে একজন কিন্তু তার কিছুক্ষণ এই ফোনটা রিসিভ করার 10 মিনিটের মধ্যে সুইসাইড করে ফেলেন। এতটাই ভয়। কিন্তু ভয়টা যে এক্স্যাক্টলি কী সেটা কেউই শিওর নয়। এবার তারা জীবনের বিভিন্ন জায়গায়, মানে ডিফারেন্ট ফেজে রয়েছে আর কি। কারোর বিয়ে সাকসেসফুল নয়, কেউ বিজনেসে সাকসেসফুল, কেউ ভালো জব করছে, কেউ একটা হয়তো স্টার্ট আপ করছে। সবাই কম আর বেশি সাকসেসফুল, কেউ রাইটার হয়েছে, কেউ হেডমাস্টার হয়েছে, এরকম। তারা যখন ডেরিতে ফিরছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষেরা আসছে, কেউ ড্রাইভ করে আসছে, কেউ ফ্লাইটে আসছে অন্য শহর থেকে বা অন্য স্টেট থেকে, কেউ ট্রেনে আসছে। ফিরতে ফিরতে তাদের যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে বহু বছর আগে ওদের একটা গ্রুপ ছিল। ওরা যখন, মানে বহু বছর বলতে 27 বছর আগে টু বি প্রিসাইজ, তখন তাদের বয়স ছিল 14। সেই সময় তারা ছিল সোশ্যালি আউটকাস্ট কতগুলো বাচ্চা, একই স্কুলে পড়াশোনা করতো, সোশ্যালি আউটকাস্ট। এবং এই সোশ্যালি আউটকাস্ট মানে তাদেরকে, মানে যারা স্মার্ট ছেলেমেয়েরা, তাদের দলে এদেরকে নেওয়া হতো না, সাইডে যাও, এরকম টাইপের ব্যাপার। এই সোশ্যালি আউটকাস্ট 7টা বাচ্চা নিজেরা একটা গ্রুপ করেছিল। সেই গ্রুপটার নাম ছিল হচ্ছে দ্য লুজার্স ক্লাব। লুজার্স ক্লাব নাম শুনেই বুঝতে পারছেন 7 জনই লুজার। পৃথিবীতে মানে জীবনে কিছুই করতে পারেনি, কিছুই সেরকম করতে পারে না। দেখতেও মানে কারুর চোখে খুব মোটা ফ্রেমের চশমা, কেউ ভীষণ মোটা, কেউ ভীষণ রোগা, এরকম টাইপের। কেউ খুব গরিব, কাউকে স্লাট শেম করা হয়। 14 বছর বয়সেই যে মেয়েটি ছিল আর কি, সেই মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়। এরকম 7 জন ডিফারেন্ট রিজনের জন্য লুজার, তারা লুজার ক্লাব করেছিল। এই সময় যেটা হচ্ছিল ডেরিতে, সেই 14 বছর আগে, এই গল্পের সেটিংটা হচ্ছে 1950 সালের দিকে। হঠাৎ করে ডেরি শহর থেকে কিছু কিছু বাচ্চা নিখোঁজ হয়ে যেতে শুরু করে। সেই বাচ্চা 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর নিখোঁজ হয়ে যেতে শুরু করে। এই লুজার ক্লাব কোনোভাবে এই কীভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে এইটার মধ্যে জড়িয়ে পড়ে, এই ঘটনাটার মধ্যে। এবং তারপরে ওরা আস্তে আস্তে করে বুঝতে পারে যে ডেরিতে একটা ইভিল এন্টিটি রয়েছে। সেই ইভিল এন্টিটিটা কী সেটা আপনাদের বলবো না। সেটা ভূত হতে পারে, ডিমন হতে পারে, ভ্যাম্পায়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই এন্টিটি ওখানে রয়েছে, যেটা খুবই ইভিল, যেটা বাচ্চাদেরকে চুরি করার পরে কি করে সেটাও আমি বলবো না, সেটা স্পয়লার হয়ে যাবে। তার নাম, এবং সে যেরকম বললাম যে সে শেপ শিফটিং, নিজের শেপটাকে নানা রকম বিভিন্ন রকম রূপে সে আসতে পারে। কারোর বাবা যে মারা গেছে তার রূপ ধরে চলে আসলো, কেউ হয়তো আরশোলা খুব ভয় পায়, তার রূপ ধরে চলে আসলো। নানা রকম রূপ নিতে পারে, কিন্তু একটা রূপ সে খুব বেশি নিত, সেটা হচ্ছে একটা ক্লাউনের রূপ। যারা এই বইটা আপনারা পড়েছেন বা মুভিটা দেখেছেন, 2টো পার্টে ইট মুভিটা আছে, তারা জানেন যে সেই ক্লাউনটার নাম হচ্ছে পেনিওয়াইজ। পৃথিবীর সবথেকে বিখ্যাত জোকার বা ক্লাউন। তো এই পেনিওয়াইজ, সেই নাম ধরেই আমরা এগোবো। পেনিওয়াইজকে কি তারা হারাতে পারবে 14 বছর বয়সে? কারণ তাদের নিজেদের লাইফও আন্ডার থ্রেট হয়ে যায়, বিভিন্ন বাচ্চা চলে যাচ্ছে, তারাও তখন বাচ্চা ছিল। তারা কি পারবে এই পেনিওয়াইজকে হারাতে? জানি না, সেটা তো গল্প বলবে। তারা যখন এই পূর্ণ বয়সে যখন ফিরে আসছে, তখন তারা আস্তে আস্তে করে জিনিসগুলো মনে পড়তে থাকে, যে পেনিওয়াইজ ছিল 27 বছর আগে, তার সঙ্গে সে সেই সময় বিভিন্ন বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছিল। এখন পেনিওয়াইজ আবার ফিরে এসছে 27 বছর পরে, তারা ওখানে যাচ্ছে, তাদের কাজ কি? আর যে ওখান থেকে কল করেছিল সে হচ্ছে গ্রুপের 7 নম্বর বন্ধু।
7 জন মিলে লুজার ক্লাব ছিল, সে ডেরিতেই থেকে গেছিলো, বাকি সবাই ডেরি থেকে চলে গেছিলো বা পালিয়ে গেছিলো ভয়ে আর কি। তো ফিরে আসার পরে যেটা বোঝা যায় যে তাদেরকে আবার পেনিওয়াইজের সঙ্গে আবার লড়তে হবে, কারণ পেনিওয়াইজ ফিরে এসছে আবার। ওরা কিছুতেই মনে করতে পারে না যে 14 বছর আগে, খুব অল্প অল্প করে মনে পড়ে যে 14 বছর আগে ওরা কীভাবে পেনিওয়াইজকে হারিয়েছিল। তো এইবারে শুরু হয় অ্যাকচুয়াল গল্প। ওরা সবাই ডেরিতে ফিরে আসার পরে দুটো ন্যারেটিভ চলতে থাকে। একটা হচ্ছে 1950-এর দিকে, যখন ওদের 14 বছর বয়স ছিল, তখন ওরা পেনিওয়াইজকে কীভাবে হারিয়েছিল বা কী করেছিল, হারাতে কি আদৌ পেরেছিল, সেগুলো এক একজনের, 7 জনের মধ্যে থেকে এক একজনের একটু একটু করে মনে পড়তে থাকে। পুরো মেমোরিটা মাথার মধ্যে নেই, এবং সেই মেমোরিটা না থাকার জন্যও কিন্তু একটা ওই ইভিল এন্টিটি দায়ী আর কি। মেমোরিটা সেই রেস করে দিয়েছিল যাতে তাকে আর হারানো না যায় কখনো, বা কোনোরকমভাবে তাকে পর্যুদস্ত করা না যায়। কিন্তু আস্তে আস্তে করে ওদের মেমোরি ফিরে আসতে থাকে 14 বছর আগে তারা কী করেছিল, আর এখন 27 বছর আগে 14 বছর বয়সে তারা কী করেছিল, এবং এখন পরিণত বয়সে তারা আবার কি পেনিওয়াইজকে হারাতে পারবে না কী হবে, এইটা নিয়ে গল্প। দুটো প্যারালাল ন্যারেটিভ চলতে থাকে, একটা 1950s-এর দিকে আর একটা 27 বছর পরে 1977-এর দিকে আর কি, যে বছরে আমার জন্ম। তো সেই রকমভাবে জিনিসটা চলতে থাকে। দুটো প্যারালাল ন্যারেটিভ, দুটোই খুবই ভয়ের, প্রচণ্ড ভয়ের। যেরকম বললাম, প্রায় 1000 পাতা বা 1100 পাতার বই। প্রথম 150 পাতা জাস্ট সিচুয়েশনটা বিল্ড করার জন্য, গল্পটাকে একটা ঠিকঠাক জায়গায় সেট করার জন্য স্টিফেন কিং নিয়েছেন। তারপরের থেকে মোটামুটি 1000 পাতা পর্যন্ত মানে আমার পড়া সবথেকে বেশি ভয়ের বই এখনও পর্যন্ত। সেটার মধ্যে কি আছে আর কি নেই সেটা বলা সম্ভব নয়। মানে বলতে গেলে তাহলে 2 ঘন্টার ভিডিও বানাতে হবে, সেটা রিয়েলিস্টিক না। এবং আপনারা যদি এই বইটা পড়েন তাহলে আপনাদের মজাটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং স্পয়লার টেরিটরিতে যাবো না, বাট আমি কয়েকটা জিনিস বলে দিতে পারি যে এটা আমার পড়া সবথেকে বেশি ভয়ের বই। আমি জীবনে 3টে বইতে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি আর কি। আমি খুব একটা ভীতু টাইপের মানুষ নই আর কি, একেবারেই ভীতু টাইপের নই। যে 3টে বইয়ের মধ্যে 3টে বইতে আমি ভয় পেয়েছি, এইটা তার মধ্যে সবথেকে বেশি ভয় পাওয়া বই। এই বইটা আমি খুব ম্যাচিওর্ড এজে এসে পড়েছি। তখন আমার বয়স 36, 37, 38 এরকম হবে আর কি। আই ওয়াজ রিয়েলি হরিফাইড, সত্যি সত্যি ভয় লেগেছিল। এবং এই বইটা আমি কিন্ডেলে পড়েছিলাম। আমি বইটা দেখাই আপনাদের, দাঁড়ান। ঠিক আছে, ও কিন্ডেলে ডাউনলোড হচ্ছে এখন, ডাউনলোডে বসালাম, সেটা হয়ে গেলে দেখানোর চেষ্টা করছি। বাট যেটা আমি বলতে চাইছিলাম যে আমি সত্যি সত্যি ভয় পেয়েছিলাম। সেই ভয়ের ম্যাগনিচিউডটা এরকম, একটা মাত্র বই আমার সারা জীবনে পড়া বইয়ের মধ্যে, যে বইটা আমি শুধুমাত্র ভয় পেয়ে ওই 37-38 ইয়ার্স অফ এজে শুধুমাত্র ভয় পেয়ে 3 বারের জন্য আমি বইটা পড়া বন্ধ করে দিয়েছিলাম। এটা আর অন্য কোনো বইয়ের ক্ষেত্রে আমার হয়নি, এই একমাত্র বইতে। এবং বইটা আমি যখন পড়ছিলাম, দিনের বেলা তো কাজ থাকে ন্যাচারালি, ভোরবেলা উঠে একটুখানি, আর সারাদিনে পড়া হতো না, ওই রাতের দিকে 8টার পরে পড়তাম আর কি। এবং এমন বই, ভয় লাগছে, মনে হচ্ছে যে বন্ধ করে দিই, বইটা পড়ে দরকার নেই, পয়সা খরচ করে এত ভয় পেয়ে দরকার নেই। বাট যে জিনিসে ভয়, সেই জিনিসই তো করতে বেশি ইচ্ছা করে। আমার পাশে মানে যখন রাত্রিবেলা ঘরের লাইট বন্ধ হয়ে যেত, আমার পাশে স্ত্রী ঘুমিয়ে পড়তেন, তাকে দেখতাম মাঝে মাঝে তাকিয়ে, ঘরে লোক আছে তো আরও এরকম টাইপের। তা সত্ত্বেও, পাশে মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমি বইটা 3 বার পড়া বন্ধ করেছি। আমার স্ত্রী আমাকে বইটা পড়তে বারণই করেছিল, কিন্তু না পড়ে তো কোথাও পালানোর নেই। বিশেষত মানে 36-37 বছর পর্যন্ত সাহসী মানুষ হিসেবে পরিচিত হয়ে এসে তারপর হঠাৎ করে ভয় পেয়ে বই পড়া বন্ধ করে দিলাম, সেটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো 3 বার পড়া বন্ধ করার পর, ওই যখন বন্ধ করতাম তারপর 15-20 দিন বন্ধ রাখতাম, তারপরে আবার একটু ভয়ের ভাবটা যখন কমে যেত, তখন তারপরে ফিরে এসে আবার বইটা পড়তাম। এবং এইভাবে গিয়ে আলটিমেটলি মাস 6-7 ধরে আমি বইটা পড়ে ফেলি। সত্যি ভয়ের বই। এবং প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল বইটা পড়া হয়ে গেছে আমার। আমি এখনও এই দিন 3 আগেই আমার এক ভাইকে আমি এই বইটার কথাই বলছিলাম, স্টিফেন কিংয়ের ইট বইটার কথা বলছিলাম। যখন আমি ডেরি মেইন এই শব্দ দুটো উচ্চারণ করলাম, আমার 2 হাতের লোমটা খাড়া হয়ে গেল অটোমেটিক্যালি আর কি। সেই যে একটা সেন্স অফ হরর, যেটা এই 7টা বাচ্চা ফিল করেছিল 14 বছর বয়সে লুজার্স ক্লাবে, এবং তারপরে 40 বছর বয়সে গিয়েও সেই হররটা একেবারেই কমে না।
বইটা এত ইন্টেন্সলি আমি পড়েছিলাম, ওটা যেন কিছুটা পোর্শন যেন আমার নিজের মধ্যেও চলে এসছে এবং সেটা মনে হয় আর কখনো যাবে না। ডেরি আর মেইন এই দুটো শব্দ আমার কাছে বরাবরই আতঙ্কের থাকবে। পেনিওয়াইজ শব্দটা আমার কাছে বরাবরই, এই ক্লাউনটা আমার কাছে আতঙ্কের থাকবে। কিন্ডেলে ডাউনলোড হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন না, জাস্ট দেখালাম। স্টিফেন কিং, ইট, বাচ্চাদের জুতো দেখতে পাচ্ছেন। তো এরকমই ব্যাপার। এ বই না পড়লে এর অ্যাকচুয়ালি কতটা ভয়ের, হরর বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, আমরা বাংলা ভাষায় লেখালেখিতে ভয়ের গল্প, ভূতের গল্প বলি, কিছু নয়, ওগুলো কোনো ভয়ের গল্প নয় আর কি। মানে ওগুলো বাচ্চারা ভয় পেতে পারে অবশ্যই, 10, 15, 20 বছর, 10, 15, 17, 18 বছর পর্যন্ত ভয় পেতে পারে। যদি কেউ 30, 35, 40 বছর এসে ভয় পায় এই গল্পে, তাহলে তার মানসিক সমস্যা আছে, আমি এটাই বলবো। বাট যদি সত্যিকারের ট্রু হরর যদি এক্সপ্লোর করতে চান, স্টিফেন কিংয়ের ইট বইটা পড়ুন, পড়তে টাইম লাগবে, যদি অবশ্যই আপনার ইংরেজিতে সমস্যা না থাকে। আমি জানি না এর কোনো অডিও বুক আছে কিনা বাংলায়, বা বাংলা কোনো অনুবাদ আছে কিনা, বাট যদি এটা পড়ে যদি উতরে যান, তাহলে আপনি সাহসী, এটা তো বলতেই হবে আর কি। এ বই উতরানো সহজ নয়। এই বইটার মধ্যে সাইকোলজিক্যাল হরর রয়েছে, বডি হরর রয়েছে এবং কসমিক হরর রয়েছে। কসমিক হরর বলতে কী বোঝায় সেটা ঠিক বলতে পারবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে, সেটার দরকার নেই। আর এই মোটামুটি এটাই, এই জিনিসগুলোই বলার, আর কিছুই বলার নেই। এই নিয়েই এই গল্পের বই। আর যেটা বলছিলাম যে আমি এক্স্যাক্টলি ভীতু টাইপের পার্সন নেই, সেটা বোঝাতে গিয়ে আমি একটা ছোট্ট একটু পাশবিক একটা গল্প বলতে পারি। সেটা হচ্ছে যে আমি যখন ইয়েতে পড়ি, কলেজে পড়ি যখন আর কি, তখন আমার ঠাকুরদা মারা যান আমাদের দেশের বাড়িতে। তো দেশের বাড়িতে কাঁচা শ্মশান ছিল, নিয়ারেস্ট শ্মশান হচ্ছে কৃষ্ণনগর, তখন রাত্রির হয়ে গেছিলো, তখন সেটা কৃষ্ণনগর প্রায় 30 কিলোমিটার মতন। অত রাত্রিবেলা গাড়ি করে সেই সময়, অন্তত যখন আমি কলেজে পড়তাম সত্যযুগে, সেই সময় যাওয়াটা তো সহজ ছিল না। তো সেদিনকে আবার বৃষ্টিও পড়ছিল, রাত্রিবেলা 1-1:30টার সময় যখন ঠাকুরদাকে মানে একদম কাঁচা শ্মশানে নিয়ে যাওয়া হলো দেহ পোড়ানোর জন্য। তো কাঠ সেই সময়, সেই দিন প্রায় অনেকটাই ভিজে গেছিলো। তো সেখানটাতে যখন পোড়ানো শুরু হলো, যে ডোম যে ছিলেন তিনি বললেন যে কাঠের যে অবস্থা, কাঠ কমও আছে আর কাঠ ভিজেও আছে, দেহ কিন্তু পুরোটা পুড়বে না মনে হচ্ছে। যাই হোক, সেটা হতে হতে ভোর বলতে রাতি 2:30-3টের সময় কাঠ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার মুখে তখন ডোম বললেন যে ওনার দেহটাকে পেটাতে হবে, পিটিয়ে হাড়গুলো ভাঙতে হবে, নইলে কিন্তু এইটা হবে না, মানে দেহটা কিন্তু পুড়বে না, একটা খুব বাজে টাইপের ব্যাপার হবে, পিণ্ডটা বেরোবে না আর কি। তো সেইটা আপনাদের মধ্যে কে করতে পারবেন, আমি করব না, আমার সেই ক্ষমতা নেই আর কি। যথেষ্টই পৈশাচিক ব্যাপার এবং ভয়ের ব্যাপার। তো কেউ রাজি হয়নি ন্যাচারালি এইসব কাজ করতে, কারি বা রুচি থাকে বা কারি বা সাহস থাকে, সেটা বললেও হয় না। আমি ছিলাম, তো আমি বললাম যে আমি একটু মদ পেলে তাহলে আমি মদটা খেয়ে তাহলে করতে পারি। ওটা নর্মালি করাটা মুশকিল, মদ খেয়েও অন্যরা করতে রাজি হয়নি। তো ছিল একটু কারুর কাছে আশেপাশেই কারুর বাড়িতে একটু মদ ছিল, সেই মদটা খেয়ে একটা ডিম ভাজা দিয়ে খেয়ে তারপরে গিয়ে দেহটা পিটিয়েছিলাম। সেই এক্সপিরিয়েন্সটা আমার মনে আছে, ভয় লাগেনি আমার তাতেও আর কি। হাড় ভাঙছিল, আমি বুঝতে পারছিলাম, কোথাও তো একটু মাংসও ছিটকে যাচ্ছিলো, খুব পৈশাচিক। যাই হোক, ইউ গেট দ্য পয়েন্ট। ওই কাজটা আমি করেছিলাম। ডোম তারপর বলেছিলেন যে তুমি ভগবানের আশীর্বাদ পাবে। আমি সেটা বলতে পারবো না, ভগবানের আশীর্বাদ ওই কাজ করার ফলে যে তুমি তোমার ঠাকুরদাকে স্বর্গে যেতে সাহায্য করলে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন। এ কাজ অসমসাহসী মানুষ ছাড়া করে না। অসমসাহসী আমি আছি, ভগবানের আশীর্বাদ পেয়েছি কিনা বলতে পারবো না, বাট এটাই পয়েন্ট যে আমি ভীতু মানুষ নই। কিন্তু স্টিফেন কিংয়ের ইট বইটা পড়তে গিয়ে আমাকে বইটা 3বার থামাতে হয়েছিল, এটাই ব্যাপার। এটাই বলার অশরীরী আতঙ্কের এইটা মনে হয় 4 নম্বর ইয়ে ছিল, মানে প্রতিবেদন ছিল আর কি। আরও 2 বা 3টে আসবে। 31 তারিখে ব্যাপারটা শেষ হয়ে যাবে, আজকে 28 তারিখ। ততদিন ভালো থাকুন আর ভালো বই পড়তে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।